আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নেতানিয়াহু। ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প। মার্কিন হুমকির মধ্যেই রাশিয়ার সঙ্গে সমুদ্রে যুদ্ধের মহড়া চালাবে ইরান। যুদ্ধ পাল্টে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন রাশিয়া। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপট যেন প্রতি মুহূর্তেই নতুন মোড় নিচ্ছে, আর সেই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে পৌঁছেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ। সাম্প্রতিক খবর অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সংঘাত বা যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন, যা বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ খেলেছে। বিষয়টি কেবল একটি সাধারণ সামরিক নির্দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও কৌশলগত সমীকরণ। কারণ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে যে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর এই নির্দেশের পর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং দেশটির বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের নজরদারি কার্যক্রম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে বাগযুদ্ধ চলছে, কিন্তু এবারের প্রস্তুতিকে সমরবিদেরা গেম চেঞ্জার বা চূড়ান্ত সংঘাতের পূর্বলক্ষণ হিসেবে দেখছেন। বিশেষ করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং নেতানিয়াহুর বর্তমান অবস্থান এই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ একটি বড় আকারের সামরিক পদক্ষেপ হয়তো ঘরোয়া রাজনৈতিক চাপ কমাতে সাহায্য করতে পারে। অন্যদিকে এই যুদ্ধের প্রস্তুতি কেবল সামরিক মহড়াতেই সীমাবদ্ধ নেই, বরং সাইবার ওয়ারফেয়ার বা প্রযুক্তিগত যুদ্ধের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই পরিস্থিতিতে সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে। ইসরায়েলের এই ওয়ার ফুটিং বা যুদ্ধকালীন প্রস্তুতির ফলে মধ্যপ্রাচ্যের তেলের বাজার এবং সামগ্রিক অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে তা নিয়েও চলছে জোর আলোচনা। পরবর্তী খবরে নজর দিচ্ছি, যেখানে বিশ্বের আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। আর শিরোনামেই আপনারা শুনেছেন যে সাবেক বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক কৌশলে সবসময় ইরান একটি বড় ফ্যাক্টর, কিন্তু ট্রাম্পের নীতি বা তার রাজনৈতিক দর্শনের জায়গা থেকে ইরানের প্রতি কঠোর মনোভাব পোষণ করা নতুন কিছু নয়। সাম্প্রতিক ঘটনাবলী এবং কূটনৈতিক ব্যর্থতাগুলো দুই দেশকে এমন এক বিন্দুতে নিয়ে এসেছে যেখান থেকে ফিরে আসা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের ক্ষমতাধর লবিস্টরা এবং পেন্টাগনের একাংশ মনে করছে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক মিলিশিয়াদের প্রতি তাদের সমর্থন যুক্তরাষ্ট্রের স্বার্থকে সরাসরি আঘাত করছে। ট্রাম্পের সময়কার বা তার মতাদর্শের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করলেও সামরিকভাবে তাদের দমিয়ে রাখা সম্ভব হয়নি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সামান্য একটি ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন ভয়াবহ যুদ্ধে সূত্রপাত ঘটাতে পারে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি এবং ইরানের পাল্টা হুমকি সেই বারুদে আগুনের কাজ করছে। তাছাড়া ট্রাম্প যদি মনে করেন যে সামরিক পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে, তবে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, আর তা হল আমেরিকার সাধারণ জনগণ কি আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত? ইরাক বা আফগানিস্তানের অভিজ্ঞতার পর মার্কিন করদাতারা নতুন কোনো সংঘাতে জড়াতে চাইবেন কিনা, সেটাও একটি বড় প্রশ্ন। এদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি, বরং তারা তাদের মিত্রদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শনের এক বিশাল মহড়ার আয়োজন করেছে।
খবর অনুযায়ী মার্কিন হুমকির তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে সমুদ্রে বড় ধরনের যৌথ যুদ্ধের মহড়া বা নেভাল ড্রিল চালাবে ইরান। এই মহড়াটি কেবল সামরিক সক্ষমতা যাচাইয়ের জন্য নয়, বরং এটি পশ্চিমা বিশ্বের প্রতি একটি স্পষ্ট বার্তা যে ইরান একা নয় এবং তাদের পাশে রাশিয়ার মতো পরাশক্তি রয়েছে। ভারত মহাসাগর এবং ওমান সাগরের কৌশলগত জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হওয়া মানে হল বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট বা পথগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এবং ইরানের এই যৌথ মহড়ায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং মিসাইল সিস্টেমের ব্যবহার দেখা যাবে, যা প্রতিপক্ষের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের সুপ্রিম লিডারের মধ্যকার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও গভীর হয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই মহড়ার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে মার্কিন নিষেধাজ্ঞা বা সামরিক হুমকি তাদের দমিয়ে রাখতে পারবে না। সমুদ্রবক্ষে এই ধরনের মহড়া চালানোর মাধ্যমে ইরান তাদের নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাশিয়ার সঙ্গে তাদের অপারেশনাল কোঅর্ডিনেশন বা কাজের সমন্বয় কতটা শক্তিশালী তা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। অন্যদিকে আমেরিকা এবং তার মিত্ররা এই মহড়াকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে এবং তারা মনে করছে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নষ্ট করবে। কিন্তু ভূরাজনীতির দাবা খেলায় ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা আক্রমণাত্মক কৌশলে এগিয়ে যাচ্ছে। এই মহড়া চলাকালীন সময়ে কোনো ধরনের দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি হলে তা বড় কোনো সংঘাতের রূপ নিতে পারে কিনা তা নিয়েও শঙ্কা নিয়েছে। তবে বাস্তবতা হল, রাশিয়া এবং ইরানের এই মৈত্রী এখন পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাগরের বুকে এই শক্তি প্রদর্শনী আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এবার দৃষ্টি ফেরাই ইউরোপের দিকে, যেখানে যুদ্ধ কেবল মানচিত্রই বদলায়নি, বদলে দিয়েছে একজন মানুষকে, একজন নেতাকে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শিরোনামে যেমনটি শুনেছেন, যুদ্ধ কিভাবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমূল পাল্টে দিয়েছে, তার বিশ্লেষণ করলে দেখা যায় এক বিস্ময়কর রূপান্তর। একসময় যিনি ছিলেন কমেডিয়ান এবং অভিনেতা, আজ তিনি বিশ্বের অন্যতম আলোচিত যুদ্ধকালীন নেতা বা ওয়ার টাইম লিডার। যুদ্ধের ভয়াবহতা, প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ এবং দেশের অস্তিত্ব রক্ষার লড়াই জেলেনস্কির ব্যক্তিত্বে এনেছে ইস্পাত কঠিন দৃঢ়তা। তার সেই ক্লিন শেভড চেহারা এখন দাড়ি আর ক্লান্তিতে ভরা, পরনে স্যুট টাইয়ের বদলে জলপাই রঙের টি শার্ট। এই দৃশ্যই এখন তার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তন কেবল বাহ্যিক নয়, বরং মানসিক এবং আদর্শিক দিক থেকেও তিনি এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। যুদ্ধের শুরুর দিকে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো দেশ ছেড়ে পালাবেন বা চাপের মুখে নতি স্বীকার করবেন, কিন্তু তিনি তা করেননি, বরং রাজধানী কিয়েভে থেকে তিনি তার জনগণকে সাহস জুগিয়েছেন। আন্তর্জাতিক ফোরামে তার জ্বালাময়ী ভাষণ, বিশ্বনেতাদের কাছ থেকে অস্ত্র ও সহায়তা আদায়ের কৌশল এবং মিডিয়াকে ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে জনমত গঠন, সব মিলিয়ে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে এই পরিবর্তনের আড়ালে লুকিয়ে আছে এক গভীর বেদনা। তার চোখে মুখে এখন আর আগের সেই চপলতা নেই, আছে রাজ্যের উদ্বেগ এবং স্বজন হারানোর ব্যথা। বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কি এখন আর কেবল ইউক্রেনের প্রেসিডেন্ট নন, তিনি পশ্চিমা গণতন্ত্রের এক প্রতীকে পরিণত হয়েছেন। কিন্তু এই দীর্ঘস্থায়ী যুদ্ধ তার মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলছে এবং যুদ্ধ পরবর্তী সময়ে তিনি কেমন নেতৃত্ব দেবেন তা নিয়েও প্রশ্ন উঠছে। তবুও ইতিহাসের পাতায় এই সময়টি লেখা থাকবে এক নেতার রূপান্তরের গল্প হিসেবে, যিনি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও আশা ছাড়েননি। যুদ্ধ মানুষকে কতটা বদলে দিতে পারে, জেলেনস্কি তার জীবন্ত উদাহরণ। এই অংশটি সম্পর্কে আপনাদের মতামত কি? একজন নেতার এই ত্যাগ কি সার্থক হবে? কমেন্টে জানাতে পারেন। সর্বশেষ যে খবরটি নিয়ে আলোচনা করব তা আবারও আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই এশীয় ও মধ্যপ্রাচ্যের জোটের দিকে, যেখানে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন ও রাশিয়া। এই ঘটনাটি বর্তমান বিশ্ব রাজনীতির সমীকরণে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন আমরা দেখেছি যুক্তরাষ্ট্র তাদের রণতরী বিভিন্ন দেশে পাঠায়, কিন্তু এবার চীন এবং রাশিয়া তাদের নৌবহর পাঠাচ্ছে ইরানে, যা তথাকথিত মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরু কেন্দ্রিক বিশ্বের উত্থানকে নির্দেশ করে। চীন, যারা সাধারণত নিজেদের অর্থনৈতিক স্বার্থের বাইরে সামরিক সংঘাতে জড়াতে চায় না, তাদের এই যুদ্ধজাহাজ পাঠানো একটি বিরল এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মাধ্যমে বেইজিং বোঝাতে চাইছে যে মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষা করতে এবং তাদের কৌশলগত মিত্র ইরানের পাশে দাঁড়াতে তারাও প্রস্তুত। অন্যদিকে রাশিয়ার জন্য এটি তাদের পুরনো মিত্রতা ঝালাই করার একটি সুযোগ। এই ত্রিদেশীয় নৌজোট
চীন, রাশিয়া এবং ইরান ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরে এক নতুন শক্তির বলয় তৈরি করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ন্যাটো জোট, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে, কারণ তিনটি শক্তিশালী দেশের নৌবাহিনী যখন একজোট হয় তখন তা মোকাবিলা করা সহজসাধ্য নয়। এই যুদ্ধজাহাজগুলো কি কেবল মহড়ার জন্য, নাকি এর পেছনে কোনো বড় সামরিক রসদ বা প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্য রয়েছে, তা নিয়েও গোয়েন্দা মহলে চলছে নানামুখী বিশ্লেষণ। বিশেষ করে চীনের আধুনিক ডেস্ট্রয়ার এবং রাশিয়ার সাবমেরিনগুলোর উপস্থিতি এই অঞ্চলে শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি বদলে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের এশিয়া পাইভট বা এশিয়ায় মনোযোগ দেওয়ার নীতির সরাসরি জবাব। ইরানের জন্য এই সমর্থন এক বিশাল কূটনৈতিক বিজয়, কারণ তারা প্রমাণ করতে পারছে যে তারা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন নয়। তবে সাগরের বুকে এই পরাশক্তিগুলোর উপস্থিতি উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিচ্ছে, আর সামান্য একটি ভুল সিদ্ধান্ত বড় কোনো বিপর্যয়ের কারণ হতে পারে। শেষ পর্যন্ত এই নৌ সমাবেশ কি শান্তির বার্তা দেবে, নাকি যুদ্ধের দামামা বাজাবে, তা সময়ই বলে দেবে।